আমরা গত সপ্তাহে কেওনঝাড় ভ্রমণ কমপ্লিট করলাম। আমাদের চ্যানেলে এখন সিকিম সিরিজ চলছে, তারই মাঝে কেওনঝাড়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার না করে পারলাম না। এই বর্ষায় কেওনঝাড়ের ট্যুরিস্ট স্পটগুলির দৃশ্য এক কথায় অপূর্ব। বাঙালিরা পুজোর ছুটিতে ঘুরে বেড়ানোর প্ল্যান করে থাকে, আর যদি উড়িষ্যা ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু খুব সাবধান। আজ আমরা এসেছি উড়িষ্যা ভ্রমণের একটি খুব খারাপ অভিজ্ঞতার ভিডিও নিয়ে। উড়িষ্যা ভ্রমণের ট্যুর প্ল্যান যারা অলরেডি করে ফেলেছেন অথবা যারা করবেন, তারা একবার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন। আমরা এখন রয়েছি দীঘা সমুদ্র সৈকতে, আর এই দীঘা সমুদ্র সৈকতে আমাদের আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না। আমাদের বাকি 3 দিন, মানে আমরা তো কেওনঝাড় ভ্রমণে বেরিয়েছিলাম। কেওনঝাড় ভ্রমণে বেরোনোর পূর্বে আমাদের সব রকম প্ল্যানিং করেই বেরিয়েছিলাম, কিন্তু এত খারাপ সমস্যার সম্মুখীন হয়েছিল যেটা বোঝানো অসম্ভব, কিন্তু আমি বলছি সেটা আপনারা শুনুন। আমরা প্রথম দিন 400 কিলোমিটার রাইড করে পৌঁছেছিলাম ঠান্ডাধার ওয়াটারফলসে, যেটা ছিল সুন্দরগড়ে। সুন্দরগড়ে আমরা যখন পৌঁছাই তখন প্রায় রাত্রি 8টা। ওখানে এমনিতে কোনো হোটেল নেই, যেটা আছে ওড়িশা ট্যুরিজমের হোটেল। আর সেখানে গিয়ে আমরা কোনো হোটেল পাইনি। আমরা যাওয়ার পথে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করেছিলাম যে ওখানে হোটেল পাবো কি না। তারা বলেছিল হ্যাঁ পাবে, কিন্তু আমরা ওখানে গিয়ে হোটেল পাইনি। এবং যে দুটো হোটেল ছিল সে দুটো অনলাইন বুকিং করে আসতে হয়, যেটা গিয়ে স্পট বুকিং হয় না। তো ওখান থেকে স্থানীয় মানুষের কাছ থেকে আরেকটা পরামর্শ নিয়ে গেলাম, বানেই বললো ওখানে গেলে আপনারা হোটেল পাবেন। কিন্তু ওখানে গিয়ে অভিজ্ঞতা আরও খারাপ। আমরা খুঁজে খুঁজে গোটা 3টে হোটেল পেলাম। 3টি হোটেলের মধ্যে একটিতেও রুম নেই। একটা ছিল ওয়ো রুম, যে আমরা ওয়োতে ফোন করেও সেই রুম পাইনি, কারণ ওটা বললো যে পুরোপুরি ফুলফিল। আর বাকি যে দুটো রুম ছিল সেটা আমাদের দিল না, কারণ আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। আমি জানি না এর কারণ কি, তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও হোটেল পেলাম না। তখন প্রায় রাত্রি 10:30। আমাদের কোনো জায়গা নেই থাকার। আমাদের 4টে বাইক, 8 জন লোক। আমরা কোথায় থাকবো কোনো রকম চিন্তা ভাবনা করতেই পারছি না। ব্যাক সাইডে জঙ্গল, আর বানিয়েছিল মোটামুটি একটু জংশন এরিয়া, যেখানে সব কিছুই পাওয়া যায়। তবে আমরা সব কিছু খোঁজাখুঁজির পর যখন হোটেল না পেয়ে আমরা একটু হেল্পের জন্য গিয়েছিলাম পুলিশ স্টেশনে, বানেই পুলিশ স্টেশন। ওখানে গিয়ে আমরা জাস্ট রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যদি থানার আশেপাশে বা থানার কোনো জায়গায় আমাকে একটু যদি জায়গা দিয়ে হয়, আমরা রাতটা কাটাতে পারি, কারণ আমরা কোনো হোটেল পাইনি। কিন্তু ওখানকার যে অফিস ইনচার্জ ছিল আমাদের থ্রেট করলো। থ্রেট কীরকম না, আমাদের যতগুলো মানুষ ছিল, আমরা যতগুলো বন্ধুরা গিয়েছিলাম, সবার আধার কার্ড দেখে সমস্ত কিছু ডায়েরিতে এন্ট্রি করলো, এবং পরে থ্রেট দিয়ে এটুকুই বলল যে এই এরিয়ায় যদি কোনো কিছু ঘটনা ঘটে তার দায় কিন্তু সব তোমাদেরই হবে। আমি কিন্তু কিছু বুঝতে পারিনি কেন এই রকম ঘটনা ঘটলো, আর আমরা তার আওয়াজও তুলতে পারিনি, কারণ আমরা আউটসাইডার থেকে গিয়েছি। যদি কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে তো অনেক সমস্যায় পড়তে হবে। আমরা কি করলাম, ওই দিন চুপচাপ ওইখান থেকে বেরিয়ে এসে জঙ্গলের মধ্যে একটা ছোট গুমটি চায়ের দোকানে সারাটা রাত কাটিয়েছি। সেই অভিজ্ঞতা হয়তো শেয়ার করতে পারলাম না যে কীভাবে আমরা ওই দিনটা কাটিয়েছি। এইরকম সিচুয়েশানের সম্মুখীন আমরা কোনোদিনও হইনি, এটা ফার্স্ট টাইম। বাট যাই হোক, ওইখানে রাত কাটিয়ে পরের দিন দেখলাম ঠান্ডাধার ওয়াটারফলস। সত্যি অসাধারণ ওয়াটারফলস, যেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই আমাদের ভিডিওতে থাকবে, আপনারা দেখতে পাবেন। নেক্সট দিন আমরা আসলাম কেওনঝাড়ে। কেওনঝাড়ে আসার পূর্বে আমরা একটা অনলাইন থেকে ফোন করেছিলাম যে ওখানে আমরা হোটেল পাবো কি না, বা ওখানে গিয়েও কোনো সমস্যা হয়নি, আমরা হোটেল পেয়েছিলাম। ওই দিন আমাদের হোটেলে রাত কেটেছিল। নেক্সট দিন কিন্তু তারপরের দিন আমরা গিয়েছিলাম ভীমকুণ্ড আর সোনামণি বীচ জঙ্গল। কেওনঝাড়ে কিন্তু আরও অনেক ঘোরার স্পট আছে, কিন্তু আমরা জাস্ট 2টো কমপ্লিট করেছি, না 3টে, 2টো নয় 3টে। একটি হচ্ছে খানজারি ড্যাম, দ্বিতীয় ভীমকুণ্ড, আর তৃতীয় সোনামণি বীচ জঙ্গল। যদিও সোনামণি বীচ জঙ্গল বাংলা ব্লগে হয়তো নেই, আমার সেটাই মনে হয়, আমরা হয়তো প্রথম। তবে দারুণ সুন্দর জায়গা, একদম জঙ্গলের মধ্যে নদীর পাশে একটি বীচ। ফিলিংসটা দারুণ লাগবে। অনেকটা ট্রেকিং পথ করে যেতে হয়,
আর আপনার ট্রেকিং করার পর আপনি যখন ওই জায়গায় গিয়ে পৌঁছাবেন বুঝতেই পারবেন যে হ্যাঁ একটা জায়গায় আমরা এসেছি। যাই হোক, ওখান থেকে ভীমকুণ্ডটাও খুব দারুণ। ভীমকুণ্ডে আমরা গিয়েছিলাম, ভীমকুণ্ডেরও এক কথায় অসাধারণ। সেটা নিয়ে আর কিছু নতুন করে বলার নেই, আমরা ভিডিওতে বলেইছি। তবে আমরা ভীমকুণ্ডে ওখান থেকে ঘুরে গিয়েছিলাম সোনামণি বীজ জঙ্গল। সোনামণি বীজ জঙ্গল থেকে আমরা আসলাম একটি হোটেলে। কেওনঝাড়ে আমরা অনেকগুলো স্পট ছিল, সেগুলো প্রত্যেকটা কমপ্লিট করে নিই। তার কারণ একটাই, আমরা জানতে পারি উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গায় বাঙালিদের অ্যালাউ করছে না। তার কারণ আমি জানতে পারিনি কেন এটা হচ্ছে, সেটা শ্রমিক হোক বা ট্যুরিস্ট। যদিও বা কেওনঝাড়ে আমাদের কোনো প্রবলেম হয়নি, তো সেই কারণে আমরা কেওনঝাড়ের বাকি যে স্পটগুলো কমপ্লিট করতে পারিনি। তার মধ্যে যেগুলো বেছে নিয়েছি, আমাদের প্ল্যানিং ছিল কি পুরো কেওনঝাড় কমপ্লিট করে বাড়িপাদা হয়ে বাড়ি ফিরব, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা প্রথমে কেওনঝাড় থেকে ফার্স্ট খানজারি ড্যাম করেছি, তারপর ভীমকুণ্ড, তারপর সোনামণি বীজ জঙ্গল। কিন্তু সোনামণি বীজ জঙ্গল কমপ্লিট করার পর যখন আমাদের তখন প্রায় সন্ধে হয়ে যায়, আর সেই সময়টা ওই জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি, আর আদিবাসী গ্রাম বললেই চলে। ওখানে কোনো হোটেলের বা থাকার বা লজের কোনো রকম ব্যবস্থা নেই। ওখানকার স্থানীয় মানুষ জিজ্ঞাসা করে জানলাম ঠাকুরমুড়াতে গেলে ওখানে আমরা লজ পাবো বা খাবার দাবারের সব কিছু ব্যবস্থা পাবো। সেই হিসাবে ওখান থেকে প্রায় 15 কিলোমিটার রাইড করে আসলাম ঠাকুরমুড়াতে। ঠাকুরমুড়াতে একটি হোটেলে যখন জিজ্ঞাসা করলাম যে রুম আছে কিনা, সেখানে আমরা বাঙালি বলে সঙ্গে সঙ্গে না করে দিল। নেক্সট আরেকটি হোটেলে অনেক রিকোয়েস্ট করে আমরা পেলাম একটি জায়গা। হোটেলটা খুব একটা ভালো ছিল না, কিন্তু কোনো রাস্তা ছিল না আমাদের ওইখান থেকে আর কিছু করার। যা পেয়েছি শুধু রাতটুকু কাটিয়ে দেওয়ার জন্য ওই হোটেলে আমাদের থাকতে হয়েছে। এবং হোটেল মালিক সেটাও বলে দিয়েছে যে কোনো চেল্লামেল্লি করবে না, চুপচাপ থাকবে, যেন চোরের মতো আমরা ওই জায়গাতে আসি, যে আশপাশের লোক জানতে পারলে কিন্তু তোমাদেরকে বার করে দেবে বা আমাদেরও খুব উপর প্রেশার পড়তে পারে। নাকি থানা থেকে বলে দিয়েছে যে কোনো বাঙালি ট্যুরিস্টদের এসব জায়গাতে বা কোনো বাঙালিকে হোটেল দেওয়া যাবে না। আমি তখন হোটেল মালিককে জিজ্ঞাসা করেছিলাম এর কারণটা কি। এর কারণটা হিসেবে হোটেল মালিক বলেছিল যে বাংলাদেশে যে ইস্কন মন্দির বা জগন্নাথ বলরাম সুভদ্রাকে যেভাবে মন্দির ভেঙেছিল বা যেভাবে ওদেরকে আগুনে পোড়ানো হয়েছিল, মন্দির ভাঙা হয়েছিল, মূর্তি ভাঙা হয়েছিল, সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষকেও এইসব জায়গায় অ্যালাউ করছে না। এটা শুনে খুব অবাক লাগলো যে আমরা তো বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমরা ইন্ডিয়ান। সবথেকে বড় কথা হচ্ছে আমরা ইন্ডিয়ান, আমাদের কি দোষ? বাংলাদেশের ঘটনা সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তার মধ্যে আমাদের চড়ানোর কোনো কারণ আছে কিনা আমরা জানি না। তবে এই জায়গায় এই জিনিসটা শুনে সত্যি খুব খারাপ লাগলো। তবে যাই হোক, আমি এর বিশেষত্ব বলতে পারবো না, সেটা উড়িষ্যা ট্যুরিজম বা উড়িষ্যা সরকারের সম্পূর্ণ ব্যাপার। যাই হোক, ওই হোটেলটিতে আমাদের জায়গা ছিল বলে ওই দিন রাতটা একটি হোটেলে কাটাতে পেরেছি, না হলে জানি না কোথায় কাটাতাম। পরের দিন খুব ভোরবেলায় উঠেই আমরা বেরিয়ে আসি, আর আসার সময় আমরা প্ল্যানিং করি দীঘায় গিয়ে আজকে রাতটা কাটাবো। কারণ বাকি 3 দিন আমাদের কিভাবে কেটেছে শুধু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য দীঘায় আসা। কি ভাবছেন উড়িষ্যায় বেড়াতে আসবেন? খুব সাবধান, উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বাঙালিদের অ্যালাউ করছে না। আপনি উড়িষ্যার যে কোনো জায়গায় আসুন না কেন, আগে থেকে আপনি খবরটা নিন যে ওখানে পরিস্থিতি কী রকম, না হলে হয়তো আপনিও একটা বড় বিপদে পড়তে পারেন আমাদের মতোই। তবে আমার স্থানীয় অনেকেই পুরী বেড়াতে গেছে, আমি তাদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে পুরীতে কোনো সমস্যা নেই। আর পুরীতে কেন সমস্যা নেই তার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরী ভ্রমণে যত ট্যুরিস্ট যায় তাদের মধ্যে আমার মনে হয় 75 to 80% বাঙালিই যায়। আর সেখানে বাঙালিদের যদি রুম না দেওয়া হয় বা ওখানে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, তার মানে পুরীতে কী অবস্থা হতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। আমি আর নতুন করে কিছু বলছি না, আর সেটাই আপনারা ভেবে নিন পুরীতে কেন এই সমস্যাটা নেই। বাকি আমার মনে হয় পুরো উড়িষ্যাতেই এই পুরো সমস্যাটা এখন চলছে, আর অনেককে এইভাবে এই প্রবলেমে পড়তে হচ্ছে।
আর যদিও বা আমি আরও একটি খবর পেয়েছি যে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে বা উড়িষ্যা সরকারের বিভিন্ন জায়গা থেকে অনেক শ্রমিক মানে বাঙালি শ্রমিক বা বাঙালি যারা হোটেল খুলে আছে যাদেরকে ওখান থেকে চলে যেতে বলা হচ্ছে। আমি যেটা খবর পেয়েছি সেটাই শেয়ার